ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে লীলা রায়ের পিএসসি মিসলেনিয়াস বইটা করছিলাম ম্যাথের সেকশনটা, আজকে আমরা প্র্যাকটিস সেট 22 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট 14 কোশ্চেনে কী বলছে, 6pq প্লাস 327 প্লাস 2q8 ইকুয়ালস টু 1214 রাশিটিতে পি এবং কিউ এর মান নির্ণয় করলে কিউ এর সর্বোচ্চ মান কত হতে পারে। তো এখানে কীভাবে করবে এটা, এখানে দেখো এই 6qp না p9, এটাকে আমরা লিখছি কি 600, মানে 600টা আলাদা করে লিখলাম। আর এখানে যেহেতু দশম স্থানে p আছে তাহলে 10 ইন্টু p দিলাম, আর এখানে 9 প্লাস, এটা আমি ওইভাবে ভেঙে লিখলাম। আর 327 যেমন ছিল তেমন লিখলাম। আর এইটাকে লিখছি হচ্ছে 200, দশম স্থানে কিউ আছে যেহেতু তাহলে 10q প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 1214। তো এখানে দেখো কীভাবে করবো এটা, এই যে 327, 600 আর 200 এটা আমি এদিকে নিয়ে আসলাম, আর 9, 8 এদিকে মানে রাইট সাইডে নিয়ে আসলাম। তাহলে এখানে আছে 10p প্লাস 10q, আর এখানে আসছে হচ্ছে 1214 মাইনাস 609 একেবারে দিয়ে দিলাম, এইটা আর এইটা মিশিয়ে দিলাম আমি। আর এখানে হচ্ছে মাইনাস 208, এইটা আর এইটা এদিকে চলে আসলো, আর মাইনাস 327। তাহলে এখানে আছে হচ্ছে 10p প্লাস 10q, এখান থেকে এগুলো আগে যোগ করো, 1 2 1 4, এখান থেকে যদি যোগ করি 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, আর 15 আর 9 যোগ করলে হচ্ছে 24, 4 হাতে 2 হলে 4 আসলো। এখানে আসছে হচ্ছে 5 আর 6 11, তাহলে এখানে 0, এটা হবে 6 আর 7, আর তাহলে 70 আসলো এখান থেকে। আর এখানে আসছে কত, 10টা কমন নিয়ে নিলাম, তাহলে p প্লাস কিউ, তাহলে এখান থেকে আসছে p প্লাস কিউ ইকুয়ালস টু 7 আসলো, এইটা আসলো। এবার এখান থেকে দেখো কিউ এর মান সর্বোচ্চ কত হতে পারে, 7 হতে পারে, কারণ কি p যদি 0 হয় তাহলে কিউ এর মান সর্বোচ্চ 7 হতে পারে, 7-এর বেশি আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 15 কোশ্চেনে বলছে, কোনো বস্তুর মূল্য 33.13% কম হওয়ায় 1 টাকাতে 4টি বস্তু বেশি কেনা যায়। হ্রাস হওয়ার আগে 1 টাকার বস্তুটির মূল্য কত ছিল। তাহলে এখান থেকে কীভাবে করবে এটা, ওকে, তাহলে এই অঙ্কটা কীভাবে করবে, দেখো কোনো বস্তুর মূল্য হচ্ছে 33.13% কম হওয়ায় 1 টাকাতে 4টি বস্তু বেশি কেনা যায়। তাহলে এখানে 33.13% মানে কি, এখানে 1/3। তাহলে প্রাইসের ক্ষেত্রে কি হচ্ছে, বিফোর আফটার, আগে 3টে জিনিস কেনা যাচ্ছিলো, এখন দাম কমে গেছে যেহেতু, তাহলে মানে আগে হচ্ছে 3 টাকায় হচ্ছে জিনিস, এখন 2 টাকা হয়ে গিয়েছে। তাহলে কোয়ান্টিটি কি হবে, এখানে কোয়ান্টিটি অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যাবে, তাহলে 2:3 হবে। এখানে বেশি পাচ্ছে কত, 1 অনুপাত, এই 1 অনুপাত সমতুল্য বলে দিয়েছে কত, 4টি বস্তু বেশি পাচ্ছে, তাহলে 1 অনুপাত সমতুল্য 4টি বস্তু। তাহলে 2-এর ক্ষেত্রে হচ্ছে 4 2 8, 8টি বস্তু আগে কিনতো, আর এখন কটা বস্তু পাচ্ছে, 12টি বস্তু পাচ্ছে। তাহলে এখানে চেয়েছে 1 টাকায় বস্তুটির হ্রাস হওয়ার আগে 1 টাকায় বস্তুটির মূল্য কত ছিল। এখানে মূল্য না, কটি বস্তু পাওয়া যেত, যেহেতু টি আকারে দিয়েছে 1 টাকায় কটি বস্তু পাওয়া যেত, তাহলে এখানে সি এর দাগ 8টি বস্তু পাওয়া যেত, এটাই হবে। নেক্সট 16 কোশ্চেনে বলছে, এ আর বি এর গড় এত হলে এন এর মান কত হবে। আচ্ছা, এন এর মান আমাদের এখান থেকে বের করতে হবে, a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার n প্লাস 1 বাই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে কীভাবে করবে দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a প্লাস b বাই 2, কারণ কি a আর b এর গড় নর্মালি কি হয়,
এ প্লাস বি বাই টু, এটাই হচ্ছে এ কমা বি এর গড় হচ্ছে এ প্লাস বি বাই টু। তাহলে এখানে এই গড়টা বলে দেওয়া আছে, তাহলে এইটার সঙ্গে আমরা এটা সমান করতেই পারি। তাহলে এখান থেকে এবার আমরা কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনের সঙ্গে এ প্লাস বি গুণ করে দিলাম। তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এ বি টু দি পাওয়ার এন প্লাস এখানে হচ্ছে বি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এইটা আসলো। এবার ওপরটা আমি মুছে দিলাম। এখানে আসছে তাহলে এইটা এদিকে বিয়োগ করে দিলাম, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এইটা এদিকে বিয়োগ করে দিলাম, তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর এখানে আসছে হচ্ছে এ বি টু দি পাওয়ার এন প্লাস বি এ টু দি পাওয়ার এন, এইটা আসলো। তাহলে এইটা আমি এইদিকে নিয়ে আসলাম, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর মাইনাস বি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ বি টু দি পাওয়ার এন মাইনাস এইটা এদিকে নিয়ে গেলাম বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আসছে হচ্ছে এ এন কমন চলে যাবে, এখান থেকে এ এন কমন চলে যাবে, পড়ে থাকবে কি এ মাইনাস বি, এইটা পড়ে থাকলো। আর এই জায়গার থেকে বি টু দি পাওয়ার এন কমন যাবে, আর পড়ে থাকলো হচ্ছে এ মাইনাস বি। তাহলে এইটা কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন, এইটা আসলো। তাহলে এই মানটা কখন আসবে, আচ্ছা এটা আমি পরিষ্কার করে দিই এই জায়গাটা। এই যে এই মানটা আসলো এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন, এই মানটা কখন আসবে, যখন এন এর মান 0 হবে, একমাত্র সেই ক্ষেত্রেই এই মানে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন সমান হবে। কারণ এ টু দি পাওয়ার 0 যদি হয় সেক্ষেত্রে 1 আসে, বি টু দি পাওয়ার 0 যদি হয় তখন 1 আসবে। তাহলে শুধু এন এর মান 0 হওয়ার জন্যই এদের মানটা সমান হবে। তাহলে এখানে এর আগের অ্যান্সারটা সঠিক হবে 0। নেক্সট চলো 17 দাগের কোশ্চেনে কী বলছে, এখানে একটা পৌনপণিকের অঙ্ক দিয়েছে। আগে আমরা পৌনপণিকটা ডিল করে নিই, তারপরে রুটটা করব, মানে কিউব রুট যেটা। তাহলে 0.037, এখানে 3টের ওপরই পৌনপণিক দেওয়া আছে। তাহলে 3টের ওপরে যদি পৌনপণিক দেওয়া থাকে তাহলে কি আসবে, ওপরে 37 আর নিচে 3টে 9 আসবে। এবার দেখো এখানে 37 দিয়ে কি কাটা যাবে, 37 দিয়ে কাটা যায় কিনা দেখো, 999। এখানে যদি আমি 37 দিয়ে কাটি তাহলে 37 দুগুণ এখানে, তাহলে এখানে 37-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কী হবে, 3 দুগুণ 6 আর 7 দুগুণ 14, তাহলে এখানে 74 আসবে। তাহলে এখানে 5 আর 2 এখানে 9। তাহলে এখান থেকে কীভাবে হবে, এটার সঙ্গে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24, তাই তো। 27টা যাবে না, 8 দিয়ে যাবে না, 6 দিয়ে করে দেখো, 6 7 42, তাহলে 2 এখানে 2, তাহলে 2 2 2 না 7 দিয়ে করে দেখি তাহলে যায় কি না, 7 7 49, 9 হাতে 4, 21 8 4 25, হ্যাঁ তাহলে এখানে তো মিলে যাচ্ছে পুরো। তাহলে এখানে আসবে 7259, তাহলে এখান থেকে পুরোটা আমি মুছে দিলাম, 27 আসবে তাহলে এখান থেকে। তাহলে এটা পুরোপুরি কাটলে এখানে 27 আসলো, তাহলে 1/27। এবার আমাদের বলেছে এখানে কিউব রুট বের করতে হবে, 1/27 মানে এখানে 1/3, 1/3 হওয়া মানে এখানে উত্তরটা হবে হচ্ছে 0.333 এভাবে যাবে, মানে 0.3 বার। এখানে অ্যান্সারটা হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 30 দাগের কোশ্চেনে বলছে এ এবং বি একটি অংশীদারি কারবার শুরু করে, মোট বিনিয়োগকারী মূলধনে 1/4 মূলধন 15 মাসের জন্য খাটায় এবং মোট লভ্যাংশের 2/3 বি পায়, তবে বি এর মূলধন কত সময়ের জন্য খাটায়। তাহলে এখানে হচ্ছে এ আর বি, মূলধন বলেছে কি মোট বিনিয়োগকারী মূলধনে 1/4 মূলধন 15 মাসের জন্য খাটায়। আচ্ছা এখানে এবং আচ্ছা এই জায়গাটা একটা
মিসিং আছে এখানে এ হবে। এ মোট বিনিয়োগকারী মূলধনে 1/4 মূলধন 15 মাসের জন্য খাটায়, এর কথা বলছে। তাহলে এ 1/4 বিনিয়োগ করছে, মানে টোটাল যে বিনিয়োগ হয়েছে তার 1/4 এ করেছে কত মাসের জন্য? 15 মাসের জন্য। আর বাকি যে বিনিয়োগ মানে 3/4 অংশ সেটা হচ্ছে বি বিনিয়োগ করেছে ধরে নিলাম এক্স মাসের জন্য। আর এখানে মূলধন তাহলে আসছে কি, এখানে ইস টু দিলাম, মানে লাভ কত হচ্ছে, এখানে মোট যে লভ্যাংশের 2/3 বি পায়, তাহলে এখানে 2/3 বি পাচ্ছে। তাহলে বাকি যে 1/3 সেটা হচ্ছে এ পাচ্ছে। তাহলে এই 3 কেটে গেল, এখান থেকে 4 কেটে গেল, আর 3 দিয়ে 15কে কাটলে এখানে 5 আসলো। তাহলে হচ্ছে 5/x ইকুয়ালস টু 1/2 আসলো। তাহলে এক্স এর মান কত হবে? 10। এখানে 10 মাস টাকাটা খেটেছে, বি এর টাকাটা। তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে 20,480 টাকায় 6.25% সুদের হারে 2 বছর 73 দিনে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এখানে দেখো 73 দিন বলেছে, মানে এখানে 365কে যদি 5 দিয়ে ভাগ করো তখন 73 আসে, মানে সুদ যা আছে 6.25% এটা বার্ষিক সুদ। তাহলে আমি 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওই 73 দিনের সুদের হারটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা অ্যামাউন্ট যদি বের করতে চাই তাহলে হচ্ছে 20,480, আর এখানে আমরা 6.25%-এর কী লিখতে পারি? 1/16 লিখতে পারি। তাহলে 1 + 1/16, আর এখানে হচ্ছে তার স্কোয়ার আসবে, এটা 2 বছরের জন্য স্কোয়ার আসলো, আর 1 প্লাস এখানে 1/80 আসবে। কারণ কি, এখানে 1.25% হবে 73 দিনের জন্য, 5 দিয়ে ভাগ করেছি বলে, তাহলে এখানে আসবে 1/80 এইটা। তাহলে এখান থেকে আসছে 20480, এখানে আসছে 17/16 ইন্টু 17/16, আর এখানে আসছে হচ্ছে 81/80। 0 কেটে গেল, 8 দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে 8 × 2 = 16, 5 × 8 = 40, আর হচ্ছে 6 × 8 = 48 আসবে। দেখো 256 আসলো, এখানে 16-এর স্কোয়ারও 256, তাহলে এইটা পুরোটা কেটে গেল। এখানে আসছে হচ্ছে 17-এর স্কোয়ার মানে 289 ইন্টু 81, তাহলে 289 ইন্টু 81 গুণ করলে কি আসবে? এখানে 9, 8, 2, এখানে হচ্ছে 8 × 2 = 8 নং 72-এর 2 হাতে 7, 8 × 8 = 64, আর 7 যোগ করলে হচ্ছে এখানে আসলো 8 × 8 = 64 আর 7, তাই তো? তাহলে 71, 71-এর 1 হাতে 7, 8 × 2 = 16, 16 আর 7 করলে আসছে হচ্ছে 23। তাহলে 9, 0, এখানে 4, 3, 2, তাহলে 23,409 আসলো এখান থেকে। তাহলে সুদ আসবে কত? সুদ আসবে হচ্ছে এখানে 20,480 থেকে 23,409 যদি আমি বিয়োগ করে দিই তাহলে সুদ পেয়ে যাব, সরি এটা তো বেশি, 23,409 থেকে 20,480 বিয়োগ করে দেবো। তাহলে এখানে 9, এখানে আসলো, এটাও 9 আসলো, হাতে 1, এখানেও 9 আসবে, আর এই জায়গাটা আসছে 2, তাহলে 2,999, 2,999 বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে 2,272 এবং 875 সংখ্যা দুটিকে একটি 3 অঙ্কে সংখ্যা n দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটি অবশিষ্ট থাকে, তবে n এর অঙ্কগুলির যোগফল কত? তাহলে এখান থেকে আমরা আগে বিয়োগফলটা বের করে নেব। 2,272 মাইনাস 875, এখানে যদি বিয়োগ করি এখানে 7, হাতে 1, এখানে আসলো এটা 9, আর 1 আসলো এখানে 8-এর, এখানে 9, তাহলে 3, আর এখানে 1, তাহলে 1397 এটা হলো। এবার এটাকে আমরা উৎপাদকে ভাগ করব। তাহলে 1397কে যদি আমি 11 দিয়ে করি তাহলে 11 1 11, 2 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 22 আসলো, 39 না 29 মাইনাস 22 করলে এখানে 7 আসলো, তাহলে 77, তাহলে 7 আসলো, 7 11 77। তাহলে n হবে কত? এখানে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে
এইটা আসলো 127 আসলো, এইটা হচ্ছে এন। এবারে যোগফল তাহলে কত, এই অঙ্কগুলোর যোগফল 1 + 2 + 7 মানে 10 হবে উত্তর। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 33 কোশ্চেনে বলছে 0.477 ডট 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 কে ভগ্নাংশে লিখলে কত হবে। তাহলে এটা একটা পৌনঃপুনিকের অঙ্ক দিয়েছে। তাহলে দেখো 0.4777 মানে ডট ডট এখানে 77ই আছে। তাহলে পৌনঃপুনিকের ক্ষেত্রে কি হয়, 0.477 মাথায় পৌনঃপুনিক হবে, কারণ কি 7টা রিপিট হচ্ছে বারবার করে। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখি হচ্ছে 47, একটার জন্য একটার মাথায় পৌনঃপুনিক আছে বলে এখানে 9 আসলো, আর 4-এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই তাই জন্য 0 আসলো। তাহলে ভগ্নাংশ হবে এইটা 47/90। এই দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 44 দাগের কোশ্চেনে বলছে PQR = 1, এখানে এই মানটা আমাদের বের করতে হবে। 44 দাগের কোশ্চেনে বলছে তাহলে এইটা আমাদের এখানে 1/1 প্লাস P প্লাস Q⁻⁻1 প্লাস 1/1 প্লাস Q প্লাস R⁻⁻1 প্লাস 1/1 প্লাস R প্লাস P⁻⁻1। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে প্রথমের যে নিচের হর আছে সেইটার সমতুল্য আমাদের যদি আনতে চাই, মানে এই দুটোর ক্ষেত্রে, বাকি আর যে দুটো আছে সেটার ক্ষেত্রে, তাহলে 1 প্লাস P প্লাস Q⁻⁻1, এখানে প্লাস আসলো, উপরে আমি Q⁻⁻1 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে Q⁻⁻1 প্লাস এখানে হচ্ছে Q ইন্টু Q⁻⁻1, মানে ওপর নিচে Q⁻⁻1 দিয়ে গুণ করছি, তাহলে এখানে আসছে প্লাস R⁻⁻1 আর Q⁻⁻1, আর প্লাস আসছে এখানে ওপরে P দিয়ে গুণ করলাম, আর এখানে আসছে P প্লাস PR, আর এখানে P ইন্টু P⁻⁻1 মানে এখানে P চলে আসবে, তাহলে আমি সেটাই লিখলাম। এবার এখান থেকে আসছে 1/1 প্লাস P প্লাস Q⁻⁻1 প্লাস এখানে আসছে Q⁻⁻1 বাই এখানে Q⁻⁻1 প্লাস 1, আর দেখো এখানে একটা দেওয়া আছে ইকুয়েশন PQR = 1 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এইটার মান তাহলে কী আসবে, P = 1/Q/R, তার মানে এখানে আমরা লিখতে পারি Q⁻⁻1 R⁻⁻1, Q⁻⁻1 আর R⁻⁻1 সমান আমরা কী লিখতে পারি, P লিখতে পারি। তাহলে এখানে P লিখে দিলাম, প্লাস এখানে হচ্ছে P প্লাস এখানে PR, তাহলে PR এখানে PR, আর ওখানে 1/Q আসলো, তাহলে এটা সমান আমি লিখতে পারি Q⁻⁻1 লিখতে পারি। তাহলে এখানে Q⁻⁻1 প্লাস 1, দেখো তাহলে নিচে কিন্তু সব একই চলে এসছে, তাহলে নিচে এসছে হচ্ছে 1 প্লাস P প্লাস Q⁻⁻1, আর যেহেতু নিচে লসাগু সমান তাহলে ওপরে কিন্তু জাস্ট যোগ হয়ে যাবে এই রকম, তাহলে ওপরেও একই নিচেও একই, কাটাকুটি হয়ে গেলে এখানে আসছে 1, তাহলে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 45 দাগের কোশ্চেনে বলছে এ একটি মোবাইল বিকে বিক্রি করে 30% লাভে, বি আবার সেটি সিকে বিক্রি করে 20% লোকসানে। যদি সি মোবাইলটির জন্য এত টাকা দেয় তবে এ কত টাকায় মোবাইলটি কিনেছিল। তাহলে এখানে এ, বি আর সি, এখানে হচ্ছে সবারই সিপি ক্রয় মূল্য, এখানে 30% লাভে বিকে বিক্রি করছে এ, তাহলে 3/10, তাহলে এ কিনেছিল 10 টাকায়, বিক্রি করেছে বিকে 13 টাকায়, আর বি আবার 20% লোকসানে বিক্রি করছে, মানে 1/5, তাহলে বি যদি 5 টাকায় কিনে থাকে সে বিক্রি করছে কত টাকায়, 4 টাকায় বিক্রি করছে সি এর কাছে। এটা যদি সমান করি বি এরটা, তাহলে এখানে 5 দিয়ে গুণ, এটা 13 দিয়ে গুণ হবে, তাহলে এখানে 13 দিয়ে গুণ মানে এখানেও 13 দিয়ে গুণ হবে, আর এখানে 5 দিয়ে গুণ মানে এখানেও 5 দিয়ে গুণ হবে, তাহলে এখানে আসছে হচ্ছে 50, এটা 65, আর এটা হচ্ছে 52। তাহলে এখানে সি এরটা বলে দেওয়া আছে, সি এর মোবাইলটির জন্য 1040 টাকা দেয়, তাহলে 52 সমতুল্য হচ্ছে 1040, তাহলে এর মোবাইলটা কত হবে, এর মোবাইল হচ্ছে এখানে 50,
তাহলে 1040/52 ইন্টু 50, এটা দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এখানে 20 আসলো, আর এখানে আসছে 1000। বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 46 দাগের কোশ্চেনে বলছে এ বি এবং সি এর মধ্যে 600 টাকা এমনভাবে ভাগ করা হয় যাতে এর ভাগের 2/5 থেকে 40 বেশি, বি এর ভাগের 2/7 থেকে 20 বেশি এবং সি এর ভাগের 9/17 থেকে 10 বেশি সমান হয়, তবে এর ভাগ কত হবে। তাহলে এখানে এটা বলে দেওয়া আছে, যেমনভাবে বলে দেওয়া সেইভাবে করবো। 2/5 ইন্টু এ প্লাস 40, এখানে হচ্ছে 2/7 ইন্টু বি প্লাস 20 ইকুয়ালস টু 7/19 ইন্টু সি প্লাস 10 ইকুয়ালস টু কে, এটা ধরে নিলাম আমি। ঠিক আছে, এবারে কে মানে আলাদা করে আমি লিখলাম এর মানটা তাহলে কত আসছে, মানে কে এর হিসাবে, তাহলে এখানে কে প্লাস 40 আর আসলো 5/2। বি আসছে কত, বি আসছে হচ্ছে কে, এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে যেহেতু ওই সাইডে চলে যাবে, এখানে -40 কে -20 আর এখানে 7/2 আসলো, আর সি আসছে কত কে -10, এটা হচ্ছে 19/7 আসলো। এবারে জাস্ট এইগুলো যোগ করে দাও, আমি আলাদা করে লিখে গুণ করে দিচ্ছি আমি। 5k/2 -40 ইন্টু 5/2 এর ক্ষেত্রে হলো, বি এর ক্ষেত্রে হচ্ছে 7k/2 -20 ইন্টু 7/2 আসলো, আর সি এরটা লিখলাম আমি হচ্ছে 19k/7 মাইনাস এইটা বাই 7, এটা আসলো ইকুয়ালস টু 600, এটা হলো। তাহলে এখান থেকে আমি কে যেগুলো আছে সেখানে লসাগু করে নিলাম, তাহলে ওফো এখানে ভুল হয়েছে তো, এই জায়গাটায় লেখাটা ভুল হয়েছে, এখানে আসবে হচ্ছে এটা 9/17, এখানে ঠিকই ছিল লেখা, এই জায়গাটায় গন্ডগোল হয়েছে, এটা হবে 17/9 হবে। তাহলে এখানে আসবে 17k/9 মাইনাস 170/9, এইটা আসলো ইকুয়ালস টু 600। তাহলে এখানে আসছে 18, 9 দিয়ে গুণ করো, 5 নং 45k আর 7 নং 63k প্লাস এখানে হচ্ছে 34k, 17 ইন্টু 2 করলে 34 আসলো, আর এটা দিয়ে 2 দিয়ে কাটলে এটা 20, তার মানে -100, এখান থেকে আসলো এটা 20, তাই তো, হ্যাঁ 20 কেন, এটা 10 আসলো, তাহলে 70, আর এখান থেকে -170/9। আচ্ছা আমি এটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এখানে প্লাস হয়ে গেল সবকটা, আর এখানে 600 আছে। এবার দেখো যেহেতু ছোটো জায়গা বলে আমি শর্ট করে একটু করছি, এবার এটা যোগ করো, 4 আর 3 যোগ করলে 7 আর 5 করলে 12, 2 হাতে 1, এখানে হচ্ছে তাহলে 14 আসলো, এটা k/18 ইকুয়ালস টু এখানে আসছে 9 নিচে আসলো লসাগু 970, সরি 907 নং 63 প্লাস 170 প্লাস 6 নং 54, দুটো শূন্য, এইটা দিয়ে এইটা কেটে গেল। এবার আমি ওপরের কোনো একটুখানি মুছে নিই, নাহলে আমি করতে পারবো না এই জায়গাটা। এবার এই জায়গাটা থেকে আসছে এই 2 দিয়ে আমি এটা কেটে দিলাম, তাহলে 71k আসলো, এখান থেকে এটা যোগ করলাম, মানে 5, আমি আরেকবার লিখছি এটা 170 প্লাস 630 প্লাস 900, তাহলে এইটা যদি যোগ করি তাহলে আসছে হচ্ছে কত 63 আসলো, এখান থেকে
54 আর 9 যোগ করলে 63, আর দুটো শূন্য বসিয়ে দিলাম। আর এখান থেকে আসছে হচ্ছে 700 আর 1 800, তাহলে 71K এখান থেকে আসছে 7100 আসলো, হচ্ছে 71K। তাহলে 71 দিয়ে কাটলে কে এর মান কত আসছে? 100 আসছে। ঠিক আছে, কে এর মান 100 আসলো। এবার আমাদের যেটা বলে দেওয়া ছিল, এটা আমাদের কত ছিল? কে মাইনাস 40 আর 5/2 ছিল। তাহলে কে এর মান যদি 100 হয়, 100 মাইনাস 40 ইন্টু 5/2 মানে হচ্ছে 60 ইন্টু 5/2, 2 দিয়ে কাটলে এটা 30, তাহলে আসছে হচ্ছে 150। তাহলে এর মান কত হবে? 150 টাকা। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 2 কিমি পার আওয়ার করে বাড়ে যদি গাড়িটি প্রথম ঘন্টায় 35 কিমি অতিক্রম করে, তবে গাড়িটি 12 ঘন্টায় মোট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে একটা সমান্তর প্রকৃতি একটা করা যেতে পারে, সমান্তর প্রগতি। তাহলে প্রথম আমাদের বলে দেওয়া আছে, এ বলে দেওয়া কত? 35 কিমি বলে দেওয়া 1 ঘন্টায়, তার মানে 35 কিমি পার আওয়ার ফার্স্ট এটা। তারপরে আমাদের এন কত বলে দেওয়া আছে? এখানে 12 বলে দেওয়া, 12 ঘন্টা যেহেতু প্রতি ঘন্টায় 2 করে বাড়ছে, মানে ডি বলে দেওয়া কত? 2 কিমি পার আওয়ার এইটা। তাহলে আমাদের সামের সূত্র কি? এস এন মানে এখানে S12, তাহলে 12/2, এ এখানে কত? 35, তাহলে 2 ইন্টু 35 হবে, সূত্রে আছে 2 গুণ হবে, তাহলে 2 ইন্টু 35 আর প্লাস এন এখানে হচ্ছে 12 মাইনাস 1 আর ডি হচ্ছে 2, এইটা আসলো। তাহলে এখানে 6 আর এটা হচ্ছে 70 প্লাস 11 ইন্টু 2 মানে 22, তাহলে 6 ইন্টু 2 এটা 9, তাহলে 6 2 12 2 হাতে 1, 6 নং 54 আর 1 55 হবে এইটা। তাহলে 552 কিমি, বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 58 দাগে কোশ্চেনে বলছে কোনো মূলধন 15 বছর 6 মাসে সরল সুদের হারে তার 3 গুণ হয়, তবে কত বছর পরে মূলধন দ্বিগুণ হবে? এটা কীভাবে করবে? খুব সহজে হবে। ধরো মূলধন আমি এক্স ধরলাম, মূলধন এক্স, তাহলে 15 বছর 6 মাসে সরল সুদে হচ্ছে অ্যামাউন্ট কত হচ্ছে? 15 বছর 6 মাস পরে অ্যামাউন্ট কত হচ্ছে? 3x হচ্ছে। তাহলে এখানে সুদ কত আসলো? ইন্টারেস্ট কত আসলো? এখানে 2x আসলো, মানে 3x মাইনাস এক্স করলে ইন্টারেস্ট হচ্ছে 2x। কত বছরে হয়েছে? এখানে 15 বছর 6 মাস মানে হচ্ছে, যদি আমি এটা করি 15 প্লাস 1/2, 6 মাস মানে 1/2 বছর, তাহলে এখান থেকে 31/2, তাহলে 31/2 বছরে এটা হচ্ছে। এবার বলছে এক্স হচ্ছে সেই একই মূলধন, যদি মানে মূলধন যদি হয় দ্বিগুণ, তাহলে এখানে 2x বলেছে, তাহলে ইন্টারেস্ট কত আসছে? এখানে এক্স আসছে, মানে আগে ছিল দেখো 2x এসেছিল, আর বছর হচ্ছিল লেগেছিল 31/2 বছর লেগেছিল। তাহলে যেহেতু ইন্টারেস্ট এর অর্ধেক আসছে, তাহলে বছরেও তাই অর্ধেক লাগবে, তাহলে 31/2 ইন্টু 1/2, তার মানে বছর কত লাগবে? টাইম হচ্ছে 31/4। এটা যদি আমি ভাগ করে দিই 4 দিয়ে, 4 7 28, বিয়োগ করলে এখানে 3, মানে 3/4। এই 3/4 মানে এখানে যদি 12 দিয়ে গুণ করো, মানে মাসে কনভার্ট করতে চাই, তাহলে 4 দিয়ে কেটে দিলাম, এখানে 3, তার মানে 7 বছর 9 মাস। তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 59 দাগের কোশ্চেনে কী বলছে? 11 8 5 2 ডট 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 সমান্তর প্রগতিটির -51 সংখ্যাটি কততম পদ হবে? তাহলে দেখো 11 8 5 2 এরকম ডট কমা ডট ডট ডট, এটা এখান থেকে ডিফারেন্স কত? -3-এর ডিফারেন্স, এখানেও -3-এর ডিফারেন্স, এখানেও -3-এর ডিফারেন্স। তাহলে -151তম পদটা আমার বের করতে পারবো কি করে? এখানে 11 বসালাম প্লাস n-1 আর ডিফারেন্স কত? -3, তাহলে এখান থেকে আসছে 161, 11টা যদি এদিকে নিয়ে আসি -11 আসে, তাহলে 162 আসবে এখানে, ইকুয়ালস টু -3 ইন্টু n-1,
এই মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে কেটে দিলাম, এখানে আসলো 54। তাহলে n-1 ইকুয়ালস টু 54, তাহলে n এর মান হচ্ছে 55 হবে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে 55। নেক্সট চলো, 60 দাগের কোশ্চেনে কী বলছে, 5 জন মাদুর তাঁতি 5 দিনে 5টি মাদুর বুনতে পারে, তবে ওই হারে মানে একই হারে 10 জন তাঁতি 10 দিনে কত মাদুর বুনবে? তাহলে আমাদের সূত্রটা কি, M1H1 D1 বাই W1 ইকুয়ালস টু M2H2 D2 বাই W2। তো এখানে তাঁতি বলেছে কজন, 5 জন তাঁতি, তাহলে 5, এখানে আওয়ার নেই, দিন আছে জাস্ট, তাহলে 5 দিলাম, কতটা মাদুর বুনছে, 5টি মাদুর বুনছে। আর এখানে 10 জন তাঁতি 10 দিনে কটা মাদুর বুনবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে W2 ইকুয়ালস টু এখানে আসবে, এটা দিয়ে আমি কেটে দিলাম 2, এটা দিয়ে কাটলে 2, তাহলে W2 এদিকে চলে গেল, আর এখানে 20 আসবে, তাহলে 20টি মাদুর বুনতে পারবে। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে, 4 বছর আগে এর বয়স বি এর বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে 4 বছর আগে এর বয়স কত এখানে, আর বি এর প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট ইয়ার, এখানে বলে দেওয়া আছে 2:1 হবে। এবার তাহলে আমি এখানে 2x ধরলাম, এটা হচ্ছে বিকে ধরলাম, x ধরলাম, তাহলে এর হচ্ছে প্রেজেন্ট এজ কত, PRESENT প্রেজেন্ট এজ হচ্ছে 2x প্লাস 4 হবে, কারণ কি 4 বছর আগের বয়স হচ্ছে এর, এখানে বি এর প্রেজেন্ট এজ কত, x, আর এখানে সি এর প্রেজেন্ট এজ কত হবে, সি এর প্রেজেন্ট এজ হবে হচ্ছে বি এর থেকে, বলেছে সি এর বয়স বি এর থেকে 12 বছর বেশি, তাহলে এখানে x প্লাস 12 হবে এর, এবং এর থেকে 10 বছর ছোট বলেছে, মানে এখান থেকে 2x প্লাস 4 মাইনাস 10, এইটা সমান এইটা বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে বের করে নিতে পারি, x এর মানটা বের করে নেওয়া যাবে, x প্লাস 12, এখানে 2x মাইনাস 6, তাহলে এইটা এদিকে চলে আসলে 18, আর x ইকুয়ালস টু তাহলে 18 আসলো, x ইকুয়াল টু 18, তাহলে 8 দুগুণ মানে 18 দুগুণ 36, আর এখানে 800, তাহলে এর প্রেজেন্টেজ কত, 40, আর বি এর প্রেজেন্টেজ এজ কত, 18, এটা পেয়ে গেলাম। এবার বলছে যে সি এর বর্তমান বয়স ডি এর বর্তমান বয়সের 6 গুণ হলে, আচ্ছা তাহলে নিশ্চয়ই ডি এর বর্তমান এজ বের করার সময় ডি এর প্রেজেন্ট এজ কী হবে, সি এর প্রেজেন্ট এজ বাই 6 হবে, তাহলে এখান থেকে সি এর প্রেজেন্ট এজ কত, এখানে হচ্ছে এক্স প্লাস 12, এক্স প্লাস 12 মানে এখানে 18 প্লাস 12 বাই 6, তাহলে এখান থেকে আসছে এটা 30/6 মানে 5 বছর, তাহলে ডি এর প্রেজেন্ট এজ কত, 5 বছর, ডি এর দাগের অ্যান্সার সঠিক, 5 ইয়ার্স। নেক্সট চলো, 71 দাগের কোশ্চেনে কী বলছে, এ ও বি একসাথে কোনো কাজ 8 দিনে এবং বি ও সি একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে, তাহলে এ আর বি একসাথে করে 8 দিনে, আর বি আর সি একসাথে করে 12 দিনে, তাহলে তোদের এদের এফিসিয়েন্সি কত, এখান থেকে যদি লসাগু করি তাহলে আসছে হচ্ছে 48, তাহলে 6 × 8 = 48, এখানে 24 দিয়ে করলে হয়ে যাবে 24, তাহলে এফিসিয়েন্সি এখানে আসলো হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি আসলো 3, আর বি আর সি এর এফিসিয়েন্সি আসলো হচ্ছে 2। তাহলে এবার আর বলে দিয়েছে 3 জন একসাথে কাজটি 6 দিনে শেষ করতে পারে, মানে আর একটা লেখা হয়নি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 6 দিনে করতে পারে, তাহলে এদের 3 জনেরই লসাগু তাহলে 24 হবে, তাহলে একসাথে এদের এফিসিয়েন্সি কত হবে, 4 4 ছক 24, সেক্ষেত্রে যদি আমি এখান থেকে বি সি এর মানটা বের করে নিই, এ বি সি হচ্ছে এখানে 4 আসলো, তাহলে 3 আমি বসিয়ে দিই, এ আর বি এর এফিসিয়েন্সি যেহেতু 3, তাহলে এ প্লাস বি এর মানের জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, প্লাস সি ইকুয়ালস টু 4, তাহলে সি আসে কত, 4 - 3 ইকুয়ালস টু 1 আসলো, এফিসিয়েন্সি 1 আসলো।
আচ্ছা, এবারে তবে এ ও সি একত্রে কাজটি কতদিনে শেষ করবে? আচ্ছা, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এবার এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে বি প্লাস সি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, এ প্লাস এখানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি 2 আর এখানে 4 আসলো, তাহলে এর এফিসিয়েন্সি 2, তাহলে টোটাল কাজ হচ্ছে 24 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর সি এর এফিসিয়েন্সি 1, তাহলে এখানে সেটা লিখে দিলাম 2 প্লাস 1 করলে 3 আসলো, তাহলে 8 দিন সময় লাগবে এ আর সি এর একসাথে কাজটা শেষ করতে। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুই মালবাহী রেলগাড়ি সমান্তরাল লাইন বরাবর পরস্পরের বিপরীত দিকে আগত, তাদের গতিবেগ যথাক্রমে 45 এবং 30 কিমি পার ঘন্টা, তবে ধীরগতি রেলগাড়িটি কতক্ষণে দ্রুতগামী রেলের চালককে অতিক্রম করবে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, চালককে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে রিলেটিভ স্পিড, তাহলে কী হবে 45 প্লাস 30, এটা হচ্ছে কিমি পার আওয়ারে আছে, প্লাস কেন করলাম কারণ বিপরীত দিকে আগত তাই জন্য যোগ হবে, আর তার সঙ্গে আমি 5/18 দিয়ে গুণ করে দিলাম, ইন্টু টি সেকেন্ড ধরলাম হচ্ছে সময় লাগবে চালককে অতিক্রম করতে। এবার এখানে দুটো ট্রেন প্রত্যেকটাই হচ্ছে 500 মিটার করে, কিন্তু এখানে যে ধীরগতি রেলগাড়িটি দ্রুতগামী রেলের চালককে অতিক্রম করবে, মানে মাত্র মানে দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্যকে অতিক্রম করলেই হবে, মানে 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করলেই সে ওই ধীরগতি রেলটি দ্রুতগামী রেলের চালককে অতিক্রম করে যাবে। তাহলে 500 মিটার এখানে আসবে, তাহলে এটা দিয়ে কেটে দিলাম 100, তাহলে এখানে 100 ইকুয়ালস টু 75 ইন্টু 1/18 ইন্টু টি, 3 দিয়ে কাটলাম, এটা 25, এটা 6 আসলো, আর 25 দিয়ে পুরোপুরি এটাকে কাটলাম 4 আসলো, তাহলে টি এর মান কত হবে 24 সেকেন্ড, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট ৭৩ দাগের কোশ্চেনে বলছে একজন সাঁতারু স্রোতের বিপরীতে 11.1 মিনিটে 3.4 কিমি দূরত্ব অতিক্রম করে, সেখান থেকে পুনরায় 7.12 মিনিটে আগের স্থানে ফিরে আসে, স্থির জলে সাঁতারুর গতিবেগ কত কিমি পার আওয়ারে বের করতে বলেছে। তাহলে স্রোতের বিপরীতে গতিবেগ কত হবে, এখানে 3/4 ইন্টু 4 এখানে আসছে কত, দাঁড়াও, এটা হচ্ছে কত কিমি গিয়েছে 3/4 কিমি গিয়েছে, আর টাইমটা নিচে ভাগ হবে, তাহলে এখান থেকে 11 প্লাস 1/4 মানে 44 আর 45, 45/4 আর ইন্টু 60 করতে হবে, কারণ কি এই 60 এই ঘন্টায় করার জন্য 60 দিয়ে গুণ করতে হলো। এবারে 4 দিয়ে এই 4 কেটে গেল, 15 দিয়ে কাটলাম, এটা 3, এটা 4 আর এই 3 কেটে গেল, তাহলে সরাসরি আমি এখানে লিখতে পারি কত 4 কিমি পার আওয়ার লিখতে পারি এইখানটায়, এই জায়গাটা লিখলাম 4 কিমি পার আওয়ার। আচ্ছা, এটা হচ্ছে স্রোতের বিপরীতে গতিবেগ, স্রোতের দিকে মানে অনুকূলে যেটা আর কি, দিকে গতিবেগ কত আসবে, এখানে আমি আলাদা করে করছি, যাচ্ছে কত 3/4 কিমি যাচ্ছে, আর কত মিনিটে যাচ্ছে 7.12, 7.12 মানে হচ্ছে 7×14 15/2 ইন্টু এটা 60 দিয়ে গুণ করলাম, কারণ কি ঘন্টায় করতে হবে বলে তাই, তাহলে 15 দিয়ে এটা কাটলাম, এটা 4 আসলো, আর এবার এইটা যদি আমি কাটি 2 দিয়ে কাটলাম, তাহলে এইটা 2 আসলো, আবার এই 2 দিয়ে কাটলে এখানে 2 আসলো, তাহলে আসছে হচ্ছে কত 6 কিমি পার আওয়ার আসলো, তাহলে এখানে আসলো 6 কিমি পার আওয়ার। তাহলে দুটো আমাদের পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রতিকূল বেগ আর একটা অনুকূল বেগ। প্রতিকূল বেগ মানে কি বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড ইকুয়ালস টু হচ্ছে এখানে 4 কিমি পার আওয়ার, আর বোটের স্পিড
প্লাস স্রোতের স্পিড ইকুয়ালস টু হচ্ছে 6 কিমি পার আওয়ার। এখানে চেয়েছে সাঁতারু, বোট বলতে এখানে সাঁতারুর কথাই বলছে, তাহলে ভিটা হচ্ছে সাঁতারুর গতিবেগ। আমাদের ভি এর মানটা বের করতে হবে, তাহলে ইউটা কেটে দিলাম, তাহলে 2v ইকুয়ালস টু এখানে 10, তাহলে ভি ইকুয়ালস টু 5 কিমি পার আওয়ার। এখানে অ্যান্সার হবে ডি এর দাগ 5 কিমি পার আওয়ার। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে বলছে একটি পিপায় দুই ধরনের তরল আছে এ ও বি, যথাক্রমে অনুপাত হচ্ছে কত, 7:5 হচ্ছে অনুপাত, মানে অনুপাতে মিশ্রণ আছে। পিপা থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে সমপরিমাণ বি তরল ঢালা হলে তার ফলে মিশ্রণে এ ও বি এর অনুপাত কত হবে। তাহলে এখান থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিলাম, তারপরে অনুপাত কি থাকবে, সেমই থাকবে, 7:5 থাকবে, পরিমাণটা কমে যাবে মিক্সচারে, কিন্তু মিক্সচারের অনুপাত কিন্তু সেম থাকবে। এবার তার পরিবর্তে এখানে 9 লিটার বি তরল যোগ করা হচ্ছে, তখন অনুপাতটা কত আসছে, 7:9 চলে আসছে। তাহলে এখানে দেখো যেহেতু এ মিক্সচার মিক্স করা হয়নি, তাই জন্য এখানে এর অনুপাতটা সেমই আছে, তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে দেখো কত অনুপাত বেড়েছে, 2 অনুপাত বেড়েছে, সরি 2 অনুপাত বলছি, 4 অনুপাত বেড়েছে এখানে। তাহলে 4 সমতুল্য 9 লিটার। এবারে বলছে যে এ তরল কতটা ছিল, এ তরল কতটা ছিল। তাহলে আমরা কি করব, এখান থেকে ধরো এখান থেকে যে আমাদের টোটাল মানে এ আর বি, এখানে কত অনুপাত আসছে, 12 অনুপাত আসছে, তাই তো 12 অনুপাত এখানে আসলো, তাহলে 12 অনুপাত সমতুল্য কত হবে, এখানে হচ্ছে 9/4 ইন্টু 12, তাহলে এটা কেটে দিলে এখানে 27 লিটার হচ্ছে এইখানে যে অনুপাত সেইটা আসলো। তাহলে 27 লিটার যদি হয় এখানে, তাহলে তার সঙ্গে যদি 9 লিটার যোগ করা হয়, তাহলে আমরা এখানকার যে অনুপাত তার সমতুল্য লিটার আমরা পেয়ে যাব। তাহলে 27 প্লাস 9 করলে এখানে আসছে 36 লিটার। আর এখানেও দেখো অনুপাত কত, এ আর বি এর অনুপাত 12, 36 লিটার সমতুল্য হচ্ছে 12। তাহলে এখানে 7 বের করতে বলেছে আমাদের, মানে টোটাল আগে কত ছিল এর লিটার, তাহলে এখানে 12 সমতুল্য 36 লিটার লিখতে পারি। তাহলে 7 সমতুল্য কত, 36/12 ইন্টু 7, তাহলে এটা দিয়ে কাটলাম 3, তাহলে 21 লিটার আগে এ ছিল, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে একটি ট্যাঙ্কার দুটি পাইপ এ আর বি যথাক্রমে, এটা হচ্ছে 60 মিনিট, এটা হচ্ছে 40 মিনিটে পূর্ণ করে, তবে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে এখানে লসাগু কত আসবে, 120, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 2, এটা 3 আসলো, এটা +2 +3, তবে ট্যাঙ্কারটি ভর্তি করতে কত সময় লাগবে যদি বি পাইপ অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় এ ও বি দুটি খোলা থাকে। তাহলে বলছে তবে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে যদি বি পাইপ অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় এ ও বি দুটি খোলা থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি, ধরি অর্ধেক সময় হলো এক্স মিনিট। তাহলে বলছে বি অর্ধেক সময় আর এ বি অর্ধেক সময় খোলা থাকলো, তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 3 ইন্টু এক্স প্লাস এ আর বি এর এফিসিয়েন্সি কত, 2 আর 3 যোগ করলে 5x, তাহলে এটা টোটাল কাজ করছে কত অংশ, 120 অংশ কাজ করছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এখানে 4 দিয়ে কাটলে এখানে আসলো কত, এখানে 2 থাকলো আর এখানে 30 আসলো, আর এক্স সমান তাহলে কত, 15 আসলো। এবার এটা অর্ধেক সময় ধরেছিলাম এক্স, তাহলে সম্পূর্ণ সময় কত লাগবে, টোটাল টাইম হচ্ছে 2x ইকুয়ালস টু 2 ইন্টু 15, মানে 30 মিনিট। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে একটি শিক্ষার্থীর দল কিছু টাকা সংগ্রহ করবে বলে ঠিক করে, তাদের শিক্ষকদের উপহার দেওয়ার জন্য তারা ঠিক করে যে তার যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত টাকা দেবে, করে দেবে। মোট সংগ্রহ এত টাকা হলে দলটিতে কতজন শিক্ষার্থী ছিল। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করবো, এটা বলছে যে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত টাকা করে দেবে। তাহলে আমি ধরি মোট
শিক্ষার্থী, মোট শিক্ষার্থী ধরলাম এক্স, তাহলে প্রত্যেকে তত টাকা করে দেবে বলেছে, মানে এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 5929, এখানে পয়েন্ট আছে, তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে 5929 বাই 100 এখানে আসলো। এবার 5929 এটা মানে কার স্কোয়ারে করলে এইটা আসে, এটা আমাদের ভাবতে হবে। আচ্ছা, এই জায়গাটা যেহেতু টাকা আকারে আছে, এটাকে আমাদের পয়সায় করে নিতে হবে, মানে এই জায়গাটা এখানে 59.29 এত টাকা আছে, তাহলে পয়সায় করে নিলে কি হলো, 59.29 ইন্টু যদি 100 দিয়ে করে দিই, তাহলে এটা 5929, এটা পয়সা আসলো। তাহলে আমরা পয়সাতে বের করবো, নাহলে পয়েন্ট থাকলে তো কখনোই আসবে না উত্তর। তাহলে 5929 এটা আসলো। এবারে এটা কার স্কোয়ার করলে এটা আসে, এটা হচ্ছে যদি 77-এর স্কোয়ার করো তাহলে দেখো চলে আসবে, তাহলে 49, 7 7 49, আর 2 দিয়ে গুণ করলে 98, একটা ছেড়ে লিখলাম, তাহলে 929 এখানে 5, তাহলে 77 তার স্কোয়ার আসলো, তাহলে এক্স কত আসবে, 77 আসবে, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে 15 মিটার 17 সেমি দৈর্ঘ্য এবং 9 মিটার 2 সেমি প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝেতে কমপক্ষে কতগুলি বর্গাকার টাইলস লাগবে। তাহলে এখানে দেখো আমাকে পুরোটাই সেমিতে নিয়ে আসতে হবে, তাহলে দৈর্ঘ্য যদি আমি সেমিতে নিয়ে আসি 1517 সেমি এটা আসলো দৈর্ঘ্য, আর 902 হচ্ছে প্রস্থ। এবার এটাকে আমি গসাগু বের করব, তাহলে এখানে দেখো এদের মধ্যে গ্যাপ কত, 1517, 902 যদি এখানে বিয়োগ করি, মানে 5 1 আর এটা 6, তাহলে 615, তাই তো 615, একে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে 4 15 60, আর 1 5, 15 1 15, তাহলে দেখো এখানে যদি আমি মনে হচ্ছে 41 দিয়ে যাবে, তাহলে 41 দিয়ে আমি করে দেখি, এখানে 1517 41 দিয়ে করলাম, তাহলে হচ্ছে এখানে 3 3, এইটা আসলো, এখানে বিয়োগ করলে হচ্ছে 8, হাতে 1, এখানে এটা আসবে 2 আসলো, আর 7 দিয়ে গুণ করো, এবারে 7 ইন্টু 41 করলে 287, তাহলে এখানে 37 আসলো, আর এখানে আসবে হচ্ছে 902কে যদি আমি 41 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে যাবে ফার্স্ট, 82 আসলো, 8 এখানে 2, আবার 2 দিয়ে যাবে, তাহলে 22, তাহলে দেখো 41 বাহু বিশিষ্ট বর্গাকার যদি টাইলস আমি লাগাই, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে 37টা, আর প্রস্থের দিকে লাগবে আমার 22টা লাগবে, যদি 41 বাহু বিশিষ্ট এই টাইলস লাগানো হয় সেক্ষেত্রে। তাহলে তাহলে টাইলসের বর্গাকার যে বর্গাকার টাকা হাসি টাইলসের বাহু কত, 41, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 41-এর স্কোয়ার। এবার আমাদের চেয়েছে কতগুলি টাইলস লাগবে এরকম, তাহলে তার জন্য আমরা এটাকে ভাগ করে দেবো। এখানে ক্ষেত্রফল আছে কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1517 ইন্টু 902, আর এখানে 41 ইন্টু 41, তাহলে এইটা দিয়ে কাটলে এটা আসলো 22 আসবে, কারণ দেখো আমাদের এখানে কিন্তু চলে এসছে 22, আর এটা দিয়ে এটা কাটলে আমাদের আসছে হচ্ছে 37, তাহলে 37 ইন্টু 22, তাহলে আগে আমি 2 দিয়ে আগে 37কে গুণ করে দেবো, তাহলে 60 আর 7 দুগুণ 14, 60 আর 14 মানে 74 ইন্টু 11, এবার করতে সুবিধা হবে, 4 এখানে 7 বসিয়ে দিলাম, আর 7 আর 4 যোগ করলে 11, 1 আর হাতে 1 আছে, 7-এর সাথে আর 1 যোগ করে দিলাম 8, তাহলে এখানে কত আসবে, 37 ইন্টু 22 গুণ করলে আসে হচ্ছে 814, এখানে তাই আসলো, তাহলে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে বলছে একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে 17 যোগ করলে সংখ্যাটি তার অনন্যকের 60 গুণ হয়, অনন্যকের 60 গুণ মানে অনন্যক বলতে 1/x তার 60 গুণ এইটা, তাহলে এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার প্লাস 17x, এখানে
এদিকে 60 ছিল, তাহলে এইদিকে নিয়ে আসলাম, -60 আসলো ইকুয়ালস টু 0। তাহলে 60কে যদি আমি ভাঙি তাহলে কি আসছে, 4 দিয়ে করো না, ফার্স্ট 2 দিয়ে, দরকার নেই। এখানে আমার একটা জিনিস আছে, 5 × 60, তাহলে দেখো সরাসরি চলে আসছে x² প্লাস 12x প্লাস 5x মাইনাস 60 ইকুয়ালস টু 0। তাহলে মিডিল ফ্যাক্টর হয়ে গেল এখানে। এখানে হচ্ছে x কমন যাবে, x প্লাস 12, আর এখানে 5 কমন, এই মা দাঁড়াও, এটা হবে না তাহলে, এই এই ফ্যাক্টরটা দিয়ে হবে না, এই ফ্যাক্টরটা দিয়ে হবে না। এখানে দেখো 60কে যদি আমি ভাঙি তাহলে 3 দিয়ে করলে 3 × 60, তাহলে দেখো এখানে 20 - 3 করলে 17 আসছে, তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে হবে। তাহলে এখানে এটা মুছে দিলাম, x² প্লাস 20x মাইনাস 3x আর মাইনাস 60 ইকুয়ালস টু 0। তাহলে x কমন গেলে x প্লাস 20, এখানে -3 কমন গেলে x প্লাস 20 আসলো ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 20 x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে সংখ্যাটি হবে হচ্ছে ধনাত্মক চেয়েছে, ধনাত্মক সংখ্যা যেহেতু, তাহলে এইটা হবে না, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 3। এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। 95 দাগের কোশ্চেনে বলছে প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন একটি গেট পার করে, 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়ে গিয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল 9:35, তবে এখন কটা বাজে। তাহলে এখানে দেখো 45 মিনিট অন্তর অন্তর একটা ট্রেন পার হয়, মানে 10 মিনিট আগে, মানে পাস্ট হয়ে গেছে কত, 10 মিনিট পাস্ট হয়ে গিয়েছে, তাহলে 10 মিনিট পরে আরেকটা ট্রেন যাবে। তাহলে এখন 35 মিনিট পরে একটা ট্রেন, মানে 10 মিনিট হয়ে গিয়েছে যেহেতু, তাহলে 35 মিনিট পরে পরবর্তী ট্রেনটা যাবে, আর সেই টাইমটা কটা বলে দিয়েছে, 9:35। তাহলে 9:35 থেকে যদি শুধু 35 বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে 9টা। তাহলে এখন বর্তমান টাইম কত, 9টা, সকাল 9টা। এই দাগের অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।